প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ড 2024 খ বিভাগ থেকে যে 3 নম্বর প্রশ্নটি এসেছিল তার ক এবং খ পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান জানব। শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্ন বলেছে 5, 18, 21 ও 31 তারিখে জাবেদা দেয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5, 18, 21 এবং 31 এই 4টি তারিখের লেনদেন আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। যেহেতু জাবেদা বলেছে, আজকের অঙ্কটি হচ্ছে পামেলির জাবেদা। আমরা এই জাবেদার 4টি তারিখ দেখিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, 5 তারিখে বলেছে ভ্যাট সহ পণ্য ক্রয় 23,000 টাকা। আমরা জানি কোনো প্রশ্নে যদি ভ্যাট সহ বলে তাহলে আমরা মনে করব এই টাকার মধ্যে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ভ্যাটের টাকা কিভাবে আমরা পৃথক করব? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 3/23 অথবা 15/115 এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ভ্যাটের টাকা পৃথক করতে পারি। তাহলে 23,000 টাকাকে 3 দিয়ে গুণ, 23 দ্বারা ভাগ। বিকল্প আরেকটি সূত্র রয়েছে, এই 23,000 টাকাকে 15 দিয়ে গুণ। 23,000 টাকাকে 15 দিয়ে গুণন, 115 দ্বারা ভাগ। তাহলে দুটির যে কোনো একটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ছোট সূত্রই ব্যবহার করলাম, অর্থাৎ 15 এবং 115কে কাটাকাটি করলে 3/23 আসে। তাহলে 3/23 দিয়ে আমরা সূত্রটি প্রয়োগ করব। তাহলে 23,000 টাকাকে 3 দিয়ে গুণন, 23 দিয়ে ভাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসে ভ্যাটের টাকা 3,000 টাকা। তাহলে আমরা জাবেদাটি শিখে নিই। তাহলে ক্রয়ের টাকা হচ্ছে 20,000, অর্থাৎ ভ্যাট সহ 23। তাহলে আমরা সূত্রের মাধ্যমে 3,000 টাকা ভ্যাট পাইলাম। তাহলে আমরা এখন জাবেদা করব। ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট 3,000 টাকা এবং মোটমাট এই পামেলির নিকট থেকে 23,000 টাকা বা পামেলির কারবার থেকে 23,000 নগদ টাকা চলে গেছে। তো নগদ টাকার নাম যেহেতু সম্পদ, আমরা জানি কারবার থেকে বা ব্যবসা থেকে সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, অর্থাৎ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ব্যাখ্যা লিখব। যেহেতু ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়, আর জাবেদা তৈরি করতে বললে আমাদের ব্যাখ্যা দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 18 তারিখে যাব। 18 তারিখের লেনদেনটি শিখে নিই। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় পরিশোধ করা হলো। তাহলে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যদি আমরা পরিশোধ করি, তাহলে একটা এখানে নোট জানবো আমরা। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়টি যন্ত্রপাতি হিসাবে পরিণত হয়। আবারও বলছি, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি হিসাবে পরিণত হয়। অর্থাৎ যে কোনো সম্পদ ক্রয় করার পর ওই সম্পদটির জন্য শুল্ক, ডক চার্জ, সংস্থাপন ব্যয়, মজুরি, ক্রয় পরিবহন ইত্যাদি খরচ যদি আমরা করি, তাহলে এই খরচগুলো ভিন্নভাবে লেখার কোনো নিয়ম নেই। এই খরচগুলো উক্ত সম্পদে পরিণত হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সংস্থাপন ব্যয়টি আজকে যন্ত্রপাতিতে পরিণত হয়ে যাচ্ছে। এই কারণে আমরা জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট। এবং এই বাক্যে যেহেতু পরিশোধ কথা উল্লেখ আছে, নিঃসন্দেহে কারবার থেকে নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে। আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পরিশোধ কথার মাধ্যমে আমরা নগদ শব্দ নিয়ে আসলাম, আর যন্ত্রপাতিটাও সম্পদ। তাহলে আজকে 18 তারিখে আমরা দুইটি সম্পদ পাচ্ছি। যে সম্পদটি বৃদ্ধি পাচ্ছে সেই সম্পদটি ডেবিট, এবং যে সম্পদটি হ্রাস পাচ্ছে সেটি ক্রেডিট, অর্থাৎ যন্ত্রপাতি ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব, যন্ত্রপাতির সংস্থাপন খরচ পরিশোধ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, 21 তারিখে দেখা যাচ্ছে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ। আমরা এখান থেকে জানব অবশ্যই এই 3,700 টাকা
মালিকের ঋণ কারবার থেকে পরিশোধ করা হয়েছে। তাহলে কারবার থেকে পরিশোধ করলে আমরা এখানে জানবো মালিক সুবিধা গ্রহণ করেছে। মালিক সুবিধা প্রদান করলে যেমন মূলধন সৃষ্টি হয়, তেমনি মালিক সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব সৃষ্টি হয়। তাহলে মালিক সুবিধা গ্রহণ করেছে, এই জন্য উত্তোলন হিসাব সৃষ্টি হবে। আর কারবার থেকে নগদ অর্থ অর্থাৎ পরিশোধ করা হয়েছে, তাহলে কারবার থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটু সূত্রের মাধ্যমে জানবো উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এই উত্তোলন দ্বারা মূলধনকে হ্রাস করা বোঝাচ্ছে। তাহলে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তেমনি উত্তোলন দ্বারা মূলধনকে হ্রাস করা বোঝাচ্ছে, এই কারণে উত্তোলন হিসাব ডেবিট। আর নগদ অর্থ সম্পদ, কারবার থেকে নগদ অর্থ বা যে কোনো সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। আমরা ব্যাখ্যায় লিখব মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হবে। সেক্ষেত্রে বন্ধুরা 31 তারিখের লেনদেনে দেখা যাচ্ছে আসবাবপত্র ক্রয় 1800 টাকা, 15% ভ্যাট প্রদান। এখানে একটা আমরা নোট বা নিয়ম বা সহায়ক তথ্য জানব। সেক্ষেত্রে বন্ধুরা সম্পদ ক্রয় করে যদি আমরা ভ্যাট প্রদান করি, তাহলে ভ্যাটের যে টাকাটা সেটাও কিন্তু আসবাবপত্র অর্থাৎ সম্পদে পরিণত হয়ে যাবে। তাহলে 1800 টাকার উপর আমরা 15% ভ্যাট ধরবো। 1800 টাকার উপর 15% ভ্যাট ধরবো 270 টাকা। আমরা 1800 গুণন 15% করলে পাবো 270 টাকা। সেক্ষেত্রে বন্ধুরা প্রশ্ন করতে পারে যে 5 তারিখে আমরা 3/23 দিয়ে একটা সূত্র প্রয়োগ করে ভ্যাটের টাকা বের করলাম, তাহলে কেন এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম না, প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা ভ্যাট সহ বললে সূত্র প্রয়োগ করতে হয় 3/23, কিন্তু এই 1800 টাকার মধ্যে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত নেই, এই কারণে সরাসরি এখানে পার্সেন্ট করলাম। তাহলে 1800 টাকার 15% 270 টাকা। তাহলে মোট আসবাবপত্রের দাম হবে 2070 টাকা, অর্থাৎ ভ্যাটের টাকা আসবাবপত্র হিসাবে পরিণত হয়ে যাবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 2070 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2070 টাকা। এখানে আমরা দেখব সেক্ষেত্রে বন্ধুরা এখানে প্রশ্ন আসতে পারে যে আসবাবপত্র ক্রয় কেন ক্রয় নাম লেখা হলো না। সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি সম্পদ ক্রয় করলে এই ক্রয় নাম কখনো লেখা যাবে না। আবারও বলছি, সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। তাহলে সম্পদ ক্রয় করলে এই আসবাবপত্র নামক যে সম্পদটি সেটি বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা ডেবিটে লিখলাম। তাহলে কেন নগদ ক্রেডিটে লিখলাম, প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা যে বাক্যে নগদ, বিল, বাকি, চেক কোনো কিছু উল্লেখ নেই, ধারে, নিঃসন্দেহে সেখানে আমরা ধরে নেব নগদে লেনদেন হয়েছে। তাহলে আসবাবপত্র ক্রয় 1800 টাকা এবং ভ্যাট 270 টাকা। ভ্যাটের 270 টাকা যেহেতু আসবাবপত্রে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আমাদের নগদ টাকা চলে গেছে 2070 টাকা। তো নগদ টাকার নাম সম্পদ, সম্পদ কারবার থেকে চলে গেলে ক্রেডিটে লিখতে হয়। সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ভ্যাট সহ আসবাবপত্র ক্রয় করা হলো বা আসবাবপত্রের মূল্য পরিশোধ করা হলো, এই কথাটি আমরা ব্যাখ্যা লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাই।